সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধা সাও। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা ৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ময়নুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আসলে আমি তো ছোটবেলা থেকে একটু চালাক, সেই কারণে নাহারকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছি, যাতে তোমার হাতে পিটুনি টিটুনি যা খাওয়ার সব ও খেয়ে ফেলে। বাবা, তুমি কি ছোটবেলা থেকে এরকম পাগলামি করতে? মানে যখন চাচ্চু ফুপি সবাই ছোট ছিল? আরে না, ওরা খুব পাগলামি করতো, ওটা দেখে দেখে মাঝে মাঝে আমিও করতাম। বলেছিলাম। বলিস কি, তোর কথা শুনে তো আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাবারই তো কথা। যেই ছেলের সাথে সিনথি বেরিয়ে যাচ্ছিল সেই ছেলেকে জানিস? আস্ত বোখাটে একটা ছেলে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা মাহফুজ মুন্না। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। নিঃসন্দেহে আমার কাছে মনে হয় এখন ভালো থাকাটা খুবই স্বাভাবিক, কারণ উড়াল মানুষের মনের আকাশে উড়াল দিচ্ছে। সবকিছু মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, কারণ আমাদের সকলেরই ধরতে গেলে একদম প্রথম একটা চলচ্চিত্র, এবং আমার পার্সোনালি হচ্ছে যে প্রধান চরিত্রের প্রথম চলচ্চিত্র। তো সব দিক দিয়েই দর্শকের ভালোবাসা এবং আমাদের এক্সপেকটেশনের বেশি আমরা পাচ্ছি দর্শকের ভালোবাসা, এটি অনেক বড় ব্যাপার। মানে প্রত্যাশার চাইতে প্রাপ্তিটা মনে হয় বেশি। হ্যাঁ, বেশি। তবে এখনো যে ভালোবাসা পাওয়ার যে ক্ষুধাটা, সেটা তো আছেই, বেড়ে গেছে আরো। আচ্ছা, উড়াল চলচ্চিত্রের কাজ করা হচ্ছে অনেকদিন আগে, প্রায় ২০২৩ সালের দিকে, এবং কাজের কথা চলছে আরো আগে থেকে, মানে ২০২২ সাল থেকে। এই যে এতগুলো বছরের একটা জার্নি, যখন রিলিজ হবে শুনছেন অনেক অপেক্ষার পর, তার আগ মুহূর্তে কি একটু নার্ভাসনেস কাজ করছিল বা একটু প্রেশার ফিল করছিলেন কি? প্রেশার তো লাগছিলই, কারণ ধরেন এত বছরের একটা জার্নি, তো আমরা ২০২২ থেকেই তো রাউন্ড আপে ছিলাম, মানে অডিশন, দেন হচ্ছে স্ক্রিপ্ট রিডিং, দেন হচ্ছে গ্রুমিং, তারপর হচ্ছে লোকেশন রেকি, ওখানে ডেমো শ্যুট, এইভাবে করতে করতে প্রত্যেকটা ধাপে ধাপে এই সময়টা আসলে চলে গেছে। আর যখনই মনে হলো যে এটা, আমরা সার্টিফিকেশন বোর্ড থেকে খুবই বাহবা পেয়েছিলাম চলচ্চিত্রটা, এবং সেখান থেকে যখন রিলিজ হওয়ার ব্যাপারটা আসলো, তখন আসলে দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কি হবে, এতদিনের পরিশ্রম, নার্ভাসনেস কাজ করছিল আসলে। আচ্ছা, তারপরে যখন হলে মুক্তি পেল এবং নিজেকে স্ক্রিনে দেখলেন, বিগ স্ক্রিনে মতি চরিত্রে, কেমন লেগেছে? খুব দারুণ অনুভূতি আসলে। আমি এর আগেও হচ্ছে যে শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেছিলাম, ওখানে মানে ভালো একটা চরিত্র ছিলাম শিশুতোষ চরিত্রে। তো ওই সময়টা না আসলে স্ক্রিনে অভিনয়ের যে ব্যাপারটা, সেই জিনিসটা আসলে মাত্র বোঝা শুরু করেছিলাম তখন। এখন যতদূর সময় আগাচ্ছে, তো তখন থেকেই হচ্ছে যে বুঝতে পারছি যে আসলে অভিনয় জিনিসটা নিজের চোখের সামনে যখন দেখতে পাই, তখন আসলে খুব বিশাল একটা ব্যাপার কাজ করে মনের ভিতরে। হ্যাঁ, মানে এই অনুভূতিটা বা এই আবেগটা মনে হয় ভাষা দিয়ে বা শব্দ দিয়ে প্রকাশ করবার ক্ষমতা আমাদের কারণ নেই, যে অ্যাজ এ পারফর্মার নিজেকে দেখতে বিগ স্ক্রিনে কেমন লাগে। জোবাইদুর রহমান এই চলচ্চিত্রের পরিচালক এবং তিনি আপনার বন্ধু।
তো সেই জায়গা থেকে একজন বন্ধু নাকি একজন ডিরেক্টর জুবাইদুর রহমানকে আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করতে চাইবেন? সে তো আগে বন্ধু ছিল, হ্যাঁ, এখন পুরোপুরি ডিরেক্টর, প্রফেশনাল। প্রফেশনালি একদম ডিরেক্টর। এবং আমি খুব গর্ব করে বলি যে আমার বন্ধু ডিরেক্টর। এবং আমার এই ছবির ডিরেক্টর আমার বন্ধু। এক্স্যাক্টলি। দুজনের মধ্যে রসায়নটা কেমন ছিল? বন্ধুত্বের যে রসায়নটা সেটা পরিচালক এবং অভিনেতার যে রসায়নের মধ্যে প্রভাব ফেলেছে কিনা? না, সেটা তো প্রভাব আছে কিছুটা, কারণ বন্ধুত্বের জায়গাটা তো আমাদের অনেকটা সময় গিয়েছে, মানে 2013-14 সাল থেকেই আমরা হচ্ছে যে ভালো বন্ধু ছিলাম মোটামুটি। তারপরে আস্তে আস্তে যখন হচ্ছে যে এই যে সিনেমা বানানোর যে সাহসটা সে দেখিয়েছে, তখন হচ্ছে যে আমি জানতাম যে ও ভালো করবে, কারণ অনেক বড় একটা প্রোডাকশন হাউসের সাথে সে কাজ করেছে এবং আচ্ছা। অনেক ভালো ভালো মানুষের কাছ থেকে সে অনেক কিছু শিখতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস ছিল ও দারুণ করবে। আর বন্ধুত্বের জায়গাটা আসলে এইটা আমাদের শুটিং সেটে খুব ভালো হেল্প করেছে। হ্যাঁ, এবং আপনাদের পুরো চলচ্চিত্রের ঘটনাটা তো আসলে বন্ধুত্বকে নিয়ে, এবং এটা আমরা জানি যে বন্ধুত্ব দিবস উপলক্ষেই কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। সুতরাং সবকিছুর মধ্যে কেমন একটা লিঙ্ক আপ আছে। বন্ধুত্বের লিঙ্ক আপ আছে। হ্যাঁ, হ্যাঁ। এবং এইখানকার প্রডিউসার যিনি শরীফ সিরাজ ভাই অসম্ভব ভালো মানুষ এবং বন্ধুপ্রিয় মানুষ। এবং আমরা তো অনেকটা সময় ধরে একসাথে আড্ডা দেওয়া থেকে শুরু করে সবকিছুই করেছি। তো সেই জায়গা থেকে শরীফ সিরাজ ভাই বয়সে অনেক সিনিয়র হলেও তিনি না একদম আমাদের সাথে মিশে থাকেন বন্ধুর বাহ। মতো। আচ্ছা। তো সেই জায়গা থেকে আসলে পুরো বন্ধুত্বের গল্পটা আমাদের এই উড়ালটা তৈরি করতে আসলে খুব একটা ঝামেলা হয় নাই। সবাই বন্ধু হিসেবেই কাজটা না করে ফেলছে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। এবং আমার কাছে মনে হয় চলচ্চিত্রের কাজ করতে গিয়ে আপনারা নতুনরা যারা একসাথে কাজ করেছেন তাদের মধ্যে ওই সম্পর্কটা বা ওই টিম বন্ডিংটা কাজ করেছে অনেকটা। আর শুটিং চলাকালীন সময়ে তো অনেক রকম চ্যালেঞ্জেস থাকে, সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল এই সিনেমা শুটিং করতে গিয়ে? সব থেকে বড় চ্যালেঞ্জ তো ছিল হচ্ছে ট্রেনের সাথে হচ্ছে সাইকেল রেসিং এর ব্যাপারটা। হ্যাঁ। কারণ আমরা যখন হচ্ছে যে রানিং একটা ট্রেনের সাথে যখন সাইকেল নিয়ে রেস করছিলাম, ওইখানে রাস্তাটা তো মানে রেল লাইনের পাশে যে যেরকম রাস্তা থাকে সেই রাস্তাগুলো মাটির রাস্তা, আর এটার উপরে হচ্ছে যে নুড়ি পাথরগুলো থাকে, রেল লাইনের যে পাথরগুলো সেগুলো এখানে লেগে থাকে। হ্যাঁ। তো যখনই সাইকেল চালাচ্ছি ওই নুড়ি পাথরগুলো হচ্ছে যে বারবার সাইকেলের ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছিল। আর ট্রেনের একটা স্বভাব হচ্ছে যে ও যাওয়ার সময় ওর কাছের যত ম্যাগনেটিক জিনিস আছে সেগুলো সব তার দিকে টানতে থাকে। তো সাইকেলটা তো পুরোটাই একটা মানে লোহা আর কি, তো সেটাকেও টানার চেষ্টা করতেছিল। তো ভয়াবহ একটা রিস্কি এবং খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল এটা, যে সাইকেলের সাথে ট্রেনের রেসটা নিজেকে প্রিপেয়ার করার একটা ব্যাপার থাকে না, সেইটা নিজের ক্ষেত্রে আপনি আসলে কি করেছেন? কারণ এটা তো আসলে উত্তরবঙ্গের একটা প্লটে নির্মিত চলচ্চিত্র, তো সেই জায়গা থেকে ভাষাগত জায়গা থেকে বিষয়টা কাজ করেছে কিনা আপনার ক্ষেত্রে? অবশ্যই কাজ করেছে। আর এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল ভাষাগত। আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছি টাঙ্গাইলে। আর এই যে উত্তরবঙ্গের যে ভাষাটা সেটা টোটালি একটু ডিফারেন্ট। হ্যাঁ। যেমন রাজবংশী ভাষা বলি আমরা, উত্তর বৃহত্তর রংপুর, তারপরে দিনাজপুর, এসব জায়গায় যে প্রচলিত ভাষা রাজবংশী। তো এই ভাষাটার চর্চার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছিল। কারণ একে তো যে চরিত্র মতি, ওর ক্যারেক্টারের হচ্ছে দুইটা ডাইমেনশন আছে। যারা হচ্ছে যে চলচ্চিত্রটা দেখেছে তারা হয়তো বুঝতে পারবে, ও প্রফেশনাল লাইফে একরকম, মতি প্রফেশনাল লাইফে একরকম, আর বন্ধুদের সাথে, পরিবারের সাথে বা হচ্ছে অন্য কারোর সাথে হচ্ছে আলাদা রকম কথা বলতেছে, মানে উত্তরবঙ্গের ভাষায়। তো রাজবংশী ভাষাটা আমার শেখার জন্য অনেক চ্যালেঞ্জ হয়েছিল। তবে এখানে আমাকে হেল্প করেছে আমার ডিরেক্টর বন্ধু জোবাইদুর, তারপরে হচ্ছে তৌফিক, সোহেল তৌফিক, যে হচ্ছে রঞ্জু চরিত্র করেছে, এবং আমাদের সম্রাট প্রামাণিক ভাই, এবং আমার উত্তরবঙ্গের কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমি হচ্ছে যে এই ভাষাটা নিয়ে প্রতিনিয়ত চর্চা করেছি। আচ্ছা, এই চলচ্চিত্রের জন্য অডিশন দিতে হয়েছে, তো একেবারে নতুন মুখদেরকে খুঁজছিল এই চলচ্চিত্রের জন্য। যখন অডিশন দিতে আসেন তখন কি ভেবেছিলেন যে কাজটি করা হতে পারে? কোন একটা মনের ভেতরে সেই আকাঙ্ক্ষাটা ছিল? না, মানে আকাঙ্ক্ষা তো ছিলই, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি কাজটা করতে হ্যাঁ, পারবো। হ্যাঁ। কারণ হচ্ছে আমার বন্ধুকে তো আমি চিনি, ও যাকে পারফেক্ট মনে করবে ও তাকেই নেবে। আমি যদি ওর পা ধরেও বসে থাকি যে আমাকে ক্যারেক্টার দে, জীবনও দেবে না। ও যেটা ভাববে ওর মানে সাথে যে যদি মানুষটা সুইটেবল suitable, তাকেই উনি প্রিফার করবেন। একদম ও একদম
যাকে হচ্ছে পারফেক্ট মনে করবে সে তাকে নেবে। আচ্ছা তাকে যদি সেই কোথাও অন্য কোথাও থেকে মাটি খুঁড়েও যদি নিয়ে আসতে হয় তাকে নিয়ে আসবে। ও এরকম মানে এরকম চ্যালেঞ্জিং একটা মানে কি বলবো, ও হচ্ছে যে খুবই ডিটারমাইন্ড থাকে যে এই ক্যারেক্টারই আমার লাগবে। তা আমি কখনো ভাবতেই পারিনি যে আমাকে সে চুজ করবে। তো এইটা আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার ছিল। আচ্ছা, লোকেশন কোথায় কোথায় ছিল ছবির? ছবির মূলত প্লট যেহেতু উত্তরবঙ্গে, তো আমাদের উত্তরবঙ্গের সৈয়দপুর, পার্বতীপুর এই জায়গাগুলোতেই আমরা কাজ করেছি এবং আলাদা কিছু শটের জন্য বা কিছু লোকেশন আমাদের দরকার ছিল, যেটা আমরা নড়াইলে করেছি এবং এই উত্তরবঙ্গেরই আশেপাশে আরো দুই একটা জায়গায় ছোট ছোট কিছু কাজ করা হয়েছে, কিন্তু বেসটা ছিল আমাদের সৈয়দপুর। এর আগে তো আপনি চলচ্চিত্রে কাজ করেছেন অবশ্যই, কিন্তু এটা যেহেতু মানে আপনার বড় হবার পর প্রথম বিগ স্ক্রিনে আপনার একটা গৃহপ্রবেশ বলা যেতে পারে, তো সেই জায়গা থেকে এখন নিজেকে নিয়ে প্রত্যাশার জায়গাটা খানিকটা বেড়ে গেছে কিনা? হ্যাঁ, অবশ্যই বেড়ে গেছে। আর যখন দর্শকদের ভালোবাসা পাচ্ছি এবং আমি তো একদম সামনে থেকেই মানে চেষ্টা করছি যে ওনাদের কাছ থেকে আরো কিছু জানার, বা ওনারা আসলে কি কি আউটপুট দেন অডিয়েন্সরা, কারণ আমাদের এই দর্শক ছাড়া কিন্তু আমরা কিছুই না। তো দর্শক যেটা বলবে সেটাই আমার নিতে হবে। তো আমি দর্শকের কাছে এক্সপেক্ট করছিলাম যে আমার চরিত্রটাকে নিয়ে কিছু নেগেটিভ বা হচ্ছে যে কিছু বলুক, ফিডব্যাকটা দিই। হ্যাঁ ফিডব্যাকটা দিক, সেটা আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, যে কোনো কিছু আমি হতে পারে। এগুলোই চাইছিলাম। তো দর্শক আমাকে হচ্ছে যে সমালোচনা করেনি, সমালোচনা করে করে নাই মানে, কিন্তু হচ্ছে যে সবাই না মানে মতিকে নিয়ে এত আপ্লুত ছিল যে আমার চরিত্রটা দেখে না তারা মনে হচ্ছিল যে তারা সবাই মানে তার অতীতে ফিরে গিয়েছিলেন এবং বলতেছেন যে আমার এরকম একটা ফ্রেন্ড ছিল যে আসলে না কিছু বলার আগেই সব করে ফেলতো, যে আমাদের জন্য এরকম করতো, সেই করতো, সে এখন দেশের বাইরে থাকে। এরকম সবাই সবার স্মৃতি রোমন্থন করা শুরু করেছে এবং আমাকে ধরিয়ে আমি অডিয়েন্স যখন বের হচ্ছে সিনেমা হল থেকে তখন অনেকেই এসে আমাকে জড়িয়ে ধরে কান্না আবেগ করছিল। আপ্লুত। অনেক আবেগ আপ্লুত ছিল। এবং এটাই কিন্তু সার্থকতা যে কোনো চলচ্চিত্রের, যে সেই শিল্পটা সাধারণ মানুষকে কানেক্ট করতে পারছে, তারা সেই 90 দশকের বন্ধুত্বটাকে খুঁজবার চেষ্টা করছে এবং খুঁজে পেয়েছে কোথাও না কোথাও। একটু মঞ্চনাটকের প্রসঙ্গে আসি, সেখানে কি কোনো ব্যস্ততা এখন আছে, যেহেতু চলচ্চিত্রের প্রতি একটা ঝোঁক বা একটা আকর্ষণ, আলাদা ভালো লাগাটা এখন বেশি কাজ করছে? না, মঞ্চনাটক তো আমার শেকড়। হ্যাঁ। আরণ্যক নাট্যদলে আমি প্রায় 12 বছর হয়ে গেল আমি কাজ করছি, থিয়েটার শিখছি, এখনো শিখে যাচ্ছি। তো মঞ্চনাটকে এখনো কাজ করা হয়। আমার আরণ্যক নাট্যদলে এখন রানিং কিছু প্রোডাকশন আছে, যেগুলোর মধ্যে দুই একটা প্রোডাকশন আমার এখনো কাজ করা হয় এবং প্রতি মাসেই শো করা হয়। চলতি প্রযোজনা কোনগুলো আছে এখন আপনার অভিনীত? আমার অভিনীত চলতি প্রযোজনা যেমন হচ্ছে কয় ফেসবুক আছে, রাড়াং আছে, এই দুইটা মোটামুটি এখন রানিং আছে, চলছে। আর আরো দুইটা নাটক আছে, রাজনেত্র আর একটা হচ্ছে যে কোম্পানি, এই দুইটা নাটকে আমার অভিনয় করা হয়নি। আচ্ছা, আপনি কি প্রফেশনালি একজন অভিনেতার জায়গা থেকেই কাজ করছেন একেবারে পুরোপুরি এখন? তো সেক্ষেত্রে অন্যান্য ব্যস্ততা আর কি কি থাকে? অন্যান্য ব্যস্ততা আমার বলতে আমি অভিনয় নিয়েই পড়ে থাকি। আমি প্রচুর সিনেমা দেখি, বই পড়ার চেষ্টা করি। বই মানে স্কুল লাইফে যা করতাম এখন তার ঠিক উল্টোটা। স্কুল লাইফে পড়ার বই বাদ দেয়া গল্পের বই পড়তাম, উপন্যাস পড়তাম, আর এখন পড়ার বই শেষ, এখন আর বই উপন্যাস পড়া হয় না, মানে খুব রেয়ার। তবুও আমি চেষ্টা করি যে ভালো ভালো কিছু উপন্যাস পড়ার জন্য, ভালো কোনো বই পড়ার জন্য। সিনেমা দেখা, বই পড়া, চরিত্র নিয়ে ভাবা, কোনো একটা সিনেমার বা ওয়েব সিরিজের চরিত্র যেটা আছে সেটা নিয়েও ভাবতিস। মানে অভিনয়ের ভেতরেই থাকা মূলত, মানে যখন আপনি অভিনয় করছেন না তখন আপনি অভিনয়ের জগতের মধ্যেই আছেন। কার কার অভিনয় খুব বেশি টানে বা তাদেরকে দেখে মনে হয় ইস আমি যদি এদের মতন অভিনয় করতে পারতাম? ইরফান খান, ওনার চোখ দেখে আমি হচ্ছে অনেক কিছু শিখেছি, যে একটা মানুষের অভিনয়, ওনার চোখ যে কত কিছু বলে দেয়। এত এক্সপ্রেশন থাকতে পারে শুধুমাত্র চোখের মধ্যেই সব বলে দেয়। কিন্তু ইরফান খান স্যার এখন আর পৃথিবীতে নাই, কিন্তু ওনার কাজগুলো দেখে না এখনো আমি শিখছি। এখন আমরা শিহরিত হই, তাই না? একই রকম ভাবে ওটিটি প্ল্যাটফর্মে আপনার কিছু কাজ করা হয়েছে, কাইজার, তাকদীর, এগুলোতে কাজ করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের বিষয়টা আসলে কিভাবে দেখছেন? মানে সেখানে যখন কাজের কোনো প্রপোজাল আসে সেটাতে কি ওটিটি বলে রাজি হওয়া হয়? মানে সেটার কি আলাদা কোনো কমফোর্ট জোন কাজ করে? না না না, এরকম কোনো কমফোর্ট জোন নেই। আমার চরিত্রটা হচ্ছে ফ্যাক্ট, গল্প এবং চরিত্র। এক্স্যাক্টলি।
তো গল্পটা কেমন এবং সেটার চরিত্রটা কেমন, আবার কিছু কিছু জায়গায় ডিরেক্টরও ভ্যারি করে যে নিঃসন্দেহে। পরিচালকের আসলে আমরা ওই যে অনেকে বলি না আমাদের দেশের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্সড। আপনি চাকরি থেকে বের হয়েছেন, আপনার এক্সপিরিয়েন্স লাগবে আরেকটা জব নেওয়ার জন্য, কিন্তু এক্সপিরিয়েন্সটা করবো কোথা থেকে? তো সেই জায়গা থেকে আমিও মানে অনেক নবীন ডিরেক্টর আছে যারা কাজ করা শুরু করতে চাচ্ছেন, তাদেরকে খুব সাপোর্ট করি। এবং যারা মানে একদম রিনাউন, যেমন আমি একজনের কথা খুব মানে প্রাণ থেকে বলবো, সে হচ্ছে সৈয়দ আহমেদ শাওকি। শাওকি ভাইয়ের তাকদির সিরিজটা করার পরে আমার লাইফের অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবং কিরকম চেঞ্জ সেটা? সেটা হচ্ছে যে তখন মানুষ না আমার আমার মানে অভিনয়টা যতটুকু জায়গায় থাকে সেইটাই না ভালো করে বোঝার চেষ্টা করে। কারণ শাওকি ভাই যা যা করেছেন, তিনি হচ্ছেন যে যে কোনো চরিত্রই হোক ওনার না একটা ব্যাকবোন তৈরি করে দেয়, একটা মেরুদণ্ড তৈরি করে দেয়, যেটা এক দৃশ্য হোক বা অনেকগুলো দৃশ্যই থাকুক, সেটা না গল্পে প্রভাব ফেলে। তো আমি ওনার কাছ থেকেই শিখেছি যে ছোট ছোট চরিত্রগুলো বা হচ্ছে যে যেগুলোর ব্যাপ্তিকাল খুব কম সময় থাকে, সেই চরিত্রগুলোকে কিভাবে ভালোভাবে বিল্ড আপ করা যায় এবং সেটা বিল্ড আপ হলে আসলে কাজটার উপরে কতটা প্রভাব পড়ে, সেগুলো সব আমি ওনার কাছ থেকেও শিখতে পেরেছি। তো ছোট বড় ডিরেক্টর না, আমার কাছে গল্প চরিত্র এটা অনেক বড় একটা জায়গা, এটা অনেক ভ্যারি করে। এখন কি কাজের অফার একটু বেশি আসছে চলচ্চিত্র রিলিজ হবার পর? না, এখনো মানে হচ্ছে যে কথা চলছে। হ্যাঁ। এবং সিনেমা দেখার পর কয়েকজন পরিচালকের সাথেও আমার কথা হয়েছে, যারা হচ্ছে যে সিনেমাটা দেখার পর আমাকে নিয়ে বলেছে যে আপনাকে নিয়ে কাজ করতে চাই। আমি বললাম আমি খুব গ্রেটফুল, অনার্ড, কারণ এটা তো একটা পরীক্ষার মতো, যে একটা পরীক্ষা হয়তো পাশ করলাম, সামনে আরো বড় বড় পরীক্ষা আসছে, তো দেখা যাক কি হয়, অপেক্ষায় আছে। আপনি কি খুব বেছে বেছে কাজ করেন এরকম কিছু? আমি খুব বেছে বেছে কাজ না করলেও মানে হচ্ছে কিছু কিছু কাজ আছে যেগুলো আমি একটু মানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। যেমন গল্প, চিত্রনাট্য এগুলো যদি একটু উইক থাকে তখন আমি আসলে চেষ্টা করি যে ওগুলো থেকে একটু সরে থাকার। তবে ভালো ভালো অনেক ডিরেক্টর আছে যাদের কাজ করার জন্য আমি একদম মুখিয়ে আছি, একদম। অপেক্ষা করছি। ওনাদের জন্যই আমি অপেক্ষা করতেছি, আমি নিজেকে আরো ভালোভাবে তৈরি করছি। একজন শিল্পীর কিন্তু কাজ এটাই যে সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকা। অনেক সময় হয় না কোনো শিল্পীর মধ্যে একটা হতাশা কাজ করে, কেন ভালো কাজ আসছে না, কেন আমি আমার মন মতন কাজ পাচ্ছি না। সেটা করেছে কখনো এই অপেক্ষা করবার সময়টাতে? না, সেটা তো সবসময় করে। কারণ ধরেন প্রত্যেকটা মানুষ বা শিল্পী যারা বলি না, আমরা প্রত্যেকটা মানুষই একটা ভালো সময়ের অপেক্ষা করি, একটা ভালো কাজের মানে অপেক্ষা করি, একটা ভালো মোমেন্টের অপেক্ষা করি। তো আমার মানে আমার পার্সপেক্টিভ থেকে আমিও সেরকম একটা কাজের অপেক্ষায় আছি। যেমন উড়াল আমার খুব মানে কি বলবো, একটা প্রাণের একটা কাজ। মানে এটা না মানে আমি অপেক্ষা করছিলাম যেটা কবে রিলিজ হবে, অধীর আগ্রহ আমার এটার মধ্যে ছিল। তো আমিও এরকম অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং নিজেকে তৈরি করছি যে এরপরে আরো ভালো কোনো চরিত্র, আরো বেটার, আরো চ্যালেঞ্জিং কোনো চরিত্রের জন্য আমি নিজেকে তৈরি করছি এবং সেটার জন্য অপেক্ষা করছি যে ওই চরিত্রটা কবে আসবে আমার কাছে আর আমি সেটা করব। আপনার পরিবারের মানুষজন নিয়ে আসলে উড়াল দেখা হয়েছে কিনা? হ্যাঁ, দেখা হয়েছে। আমার মা খুব দেখতে চাইছিলেন আমার সিনেমাটা, কিন্তু মা গত 1 বছর আগে মারা গেছেন। তো মাকে নিয়ে আর দেখতে পাই নাই। তবে আমার ফ্যামিলি সবাই দেখেছে এবং তারাও অনেকটা আবেগ আপ্লুত। হ্যাঁ, কি বলেছেন? নিঃসন্দেহে কোনো প্রশংসা করেছেন বা প্রশংসা হয়তো তো কোথাও ভুলও ধরিয়ে দিতে পারেন? হ্যাঁ, মানে প্রশংসা করেছে বেশিরভাগই, তবে ভুল ছিল। তবে ভুলগুলো এভাবে তারা জাস্টিফাই করেছে যে এটা তোমার প্রথম চলচ্চিত্র, বড় পর্দায় বড় চ্যালেঞ্জ। কারণ একটা গল্প যখন একটা চরিত্র বিশাল একটা জায়গায় প্রভাব ফেলে তখন তার চরিত্রেও কিছু না কিছু ভুল থাকবে। আর মানুষ তো ভুল করবেই, স্বাভাবিক। আমারও ভুল, আমি কোনো মানে না যে আমি ভুল করব না। হ্যাঁ, এবং আত্মসমালোচনা থেকে আরো দারুণ কিছু হবে ভবিষ্যতে। অবশ্যই। ড্রিমটা কি একদম মোটা দাগে যদি চিন্তা করি, ইচ্ছেটা কি, ভেতরের ইচ্ছেটা? ভেতরের ইচ্ছেটা একজন ভালো অভিনেতা হতে চাই। মানে ধরেন পৃথিবীর এত এত ভালো অভিনেতাদের অভিনয় দেখে না মনের ভিতরে এমন একটা ইচ্ছা জেগেছে যে
পৃথিবীর সবচেয়ে ভালো অভিনেতাদের একজন হতে চাই। আর সেই জন্য এই ক্ষুধাটা থাকা ভালো কিন্তু, তাই না? এবং এই একদম। ক্ষুধাটাই আপনাকে সামনের দিনে আরো ভালো ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে যাবে, তেমনটাই হোক সেই প্রত্যাশা থাকলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এনটিভির নিমন্ত্রণের প্রোগ্রামটাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।